আয়াতুল্লাহ আলী খামেনি একটি নাম, একটি মতবাদ, একটি বিপ্লবের ধারক। তার নাম শুনলেই বিশ্ব রাজনীতি নড়ে ওঠে, বিশেষ করে আমেরিকা ও ইসরায়েল। অনেকের কাছে তিনি মুসলিম উম্মাহর সাহসী কণ্ঠস্বর, আবার কারো কাছে এক নায়ক। কিন্তু তিনি আসলে কে? কিভাবে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন? কেন তার প্রতিটি বক্তব্য বিশ্লেষণ করে গোটা পশ্চিমা বিশ্ব? আলী হোসেইনি খামেনির জন্ম ১৯৩৯ সালে ইরানের মাশহাদ শহরে। তার পিতা ছিলেন আয়াতুল্লাহ জাওয়াদ খামেনি, একজন সম্মানিত আলেম। পরিবারটি ছিল অতি সাদাসিধে, ধর্মীয় অনুশাসনে গড়া এবং আধ্যাত্মিক চর্চায় নিবেদিত। ছোটবেলা থেকেই আলী খামেনি ধর্মীয় শিক্ষা, কোরআন, হাদিস, আরবি সাহিত্য এবং ইসলামী ইতিহাসে দারুণ আগ্রহী ছিলেন। কঠোর জীবনযাপন, অভাবের মধ্যে বড় হওয়া, এসব তার মধ্যে গড়ে তোলে দৃঢ়তা, শৃঙ্খলা এবং আত্মনির্ভরতা। তরুণ বয়সে তিনি কোম শহরে চলে যান উচ্চতর ইসলামী শিক্ষার জন্য। সেখানেই তিনি ইমাম খোমেনি, আয়াতুল্লাহ বুরুজেদ্দি প্রমুখ চিন্তাবিদদের অধীনে পড়াশোনা করেন। ইসলামী দর্শন, ফিকহ, তফসির, হাদিস, নীতিশাস্ত্র সবকিছুতেই তিনি গভীর জ্ঞান অর্জন করেন। তিনি ছিলেন লেখালেখি ও কবিতা প্রেমী। নিজের হাতে লিখতেন, নানা রাজনৈতিক ও ধর্মীয় প্রবন্ধ, সাহিত্যচর্চাও করতেন নিয়মিত। ১৯৫০-এর দশকে ইরানের শাহ রেজা পাহলেবির শাসন ব্যবস্থা দিন দিন নিপীড়নমূলক হয়ে উঠছিল। যুক্তরাষ্ট্র সমর্থিত এই রাজতন্ত্র ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা হরণ করছিল। সেই সময় আলী খামেনি সরাসরি রাজনৈতিক সচেতনতার দিকে ধাবিত হন। তিনি ইমাম খোমেনির আদর্শে দীক্ষিত হন এবং গোপনে রাজতন্ত্র বিরোধী আন্দোলনে যুক্ত হন। বহুবার তিনি গ্রেফতার হন, নির্যাতিত হন, নির্বাসিত হন, আবার ফিরে আসেন। কিন্তু তিনি দমে যাননি। ১৯৭৯ সালে যখন ইরানে ইসলামী বিপ্লব ঘটে, শাহ দেশত্যাগ করেন এবং ইমাম খোমেনি ফিরে আসেন প্যারিস থেকে, তখন আলী খামেনি হয়ে ওঠেন বিপ্লবের অন্যতম মেরুদণ্ড। তিনি কেবল একজন সমর্থক নন, ছিলেন একজন সংগঠক, আদর্শিক দিক নির্দেশক এবং জনপ্রিয় কণ্ঠস্বর। ইসলামী প্রজাতন্ত্র গঠনে তার ভূমিকা ছিল অবিস্মরণীয়। তিনি ইরানের নতুন সংবিধান প্রণয়নে অংশ নেন, বিপ্লবী গার্ড বাহিনীর পরামর্শদাতা হন এবং ধর্মীয় নেতৃবৃন্দের আস্থা অর্জন করেন। ১৯৮১ সালে যখন ইরান এক অস্থির সময় পার করছিল, তখন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এটাই ছিল ইতিহাসে প্রথমবারের মতো কোনো আলেম রাষ্ট্রপতি হওয়া। তার রাষ্ট্রপতি মেয়াদকালেই ইরান ইরাক যুদ্ধ শুরু হয়, যা দীর্ঘ ৮ বছর চলে। সেই সময় অর্থনৈতিক অবরোধ, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ সংকটে তিনি দক্ষ নেতৃত্ব প্রদর্শন করেন। জনগণের মনোবল ধরে রাখা, যুদ্ধ পরিচালনা, পররাষ্ট্রনীতি ও ইসলামিক নৈতিকতা বজায় রেখে রাষ্ট্র পরিচালনা, সব ক্ষেত্রেই তিনি কঠোর ও বিচক্ষণ ভূমিকা পালন করেন। ১৯৮৯ সালে ইমাম খোমেনি মারা যাওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতৃত্ব শূন্য হয়ে যায়। সংবিধান অনুযায়ী মজলিস এ খোবরাগান নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পায়। অনেক বিতর্ক, বিশ্লেষণ ও আলোচনা শেষে আলী খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হয়। সেই দিন থেকে আজ পর্যন্ত তিনি ইরানের সর্বোচ্চ ক্ষমতাধারী ব্যক্তি। একজন সর্বোচ্চ নেতা হিসেবে তার হাতে রয়েছে দেশের সামরিক, বিচার, ধর্মীয় ও কূটনৈতিক সকল ক্ষমতা। তিনি পরিণত হন কেবল একটি দেশের প্রধান নন, বরং একটি আদর্শের প্রতীক। তার ভাষণগুলো শুধু ইরানে নয়, গোটা মুসলিম বিশ্বে গভীর প্রভাব ফেলে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মুসলিম উম্মাহর ঐক্যই সবচেয়ে বড় শক্তি। তিনি শিয়া সুন্নি বিভাজনকে দুর্বলতা হিসেবে দেখেন এবং একতার পক্ষে দৃঢ় অবস্থান নেন। তিনি বারবার বলেন, ইসলামের মূল শত্রু হচ্ছে সেই সব শক্তি যারা মুসলিমদের বিভক্ত রাখতে চায়। তিনি আমেরিকাকে অভিহিত করেন মুনাফিক ও দানবীয় শক্তি হিসাবে এবং ইসরায়েলকে বলেন একটি ক্যান্সার টিউমার, যেটা ফিলিস্তিনের শরীর থেকে কেটে ফেলতে হবে। তার আমলে ইরানের পরমাণু প্রযুক্তি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে। এই বিষয়টি পশ্চিমা বিশ্বের জন্য এক বিশাল মাথাব্যথা হয়ে দাঁড়ায়। তিনি বলেন,
পরমাণু শক্তি শুধু প্রতিরক্ষার জন্য, কিন্তু ইরান কখনো আক্রমণাত্মক হবে না। তিনি আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে না গিয়ে স্নায়ুযুদ্ধের কৌশল গ্রহণ করেন। কূটনীতি, সাইবার যুদ্ধে সক্ষমতা, আঞ্চলিক মিত্র গঠন এবং নিজের আদর্শ ছড়িয়ে দেওয়া। তিনি হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, সিরিয়া ও ইরাকের প্রভাবশালী শিয়া গোষ্ঠীদের পৃষ্ঠপোষকতা করেন। এতে ইরান একাধারে সামরিক ও আদর্শিক শক্তিতে পরিণত হয়। মধ্যপ্রাচ্যে তার প্রভাব ক্রমশই বেড়ে চলেছে। আয়াতুল্লাহ খামেনি শুধু রাজনীতিক নন, তিনি একজন সাহিত্যিক ও চিন্তাবিদও। তিনি তার প্রিয় কবিদের মধ্যে রয়েছেন হাফেজ, সাদি, রুমি। তিনি নিজেও কবিতা লেখেন। তিনি চান ইসলামী চেতনাকে আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে ব্যাখ্যা করতে। পশ্চিমা সভ্যতার অন্ধ অনুকরণ নয়, বরং ইসলামী সভ্যতার বিকাশে বিশ্বাস করেন তিনি। তবে সমালোচনাও কম নয়। ইরানে বিরোধীমত দমন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ, নারীর অধিকারের সীমাবদ্ধতা, এসব নিয়ে বহুবার আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছেন তিনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ তার শাসন ব্যবস্থাকে কঠোর ও দমনমূলক বলে অভিহিত করেছে। কিন্তু তার সমর্থকরা বলেন, ইসলামী মূল্যবোধ রক্ষায় তিনি আপোষহীন এবং নিরাপত্তার স্বার্থেই কঠোরতা জরুরি। মুসলিম বিশ্বের অনেক দেশেই তাকে একটি আদর্শ ও প্রতিরোধের প্রতীক হিসাবে দেখা হয়। বিশেষ করে ফিলিস্তিন প্রশ্নে তার ভূমিকা বিশ্বজুড়ে আলোচিত। তিনি আল কুদস দিবস পালন করার ডাক দেন, যার মাধ্যমে তিনি পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসাবে ঘোষণার দাবি তোলেন। তার ছেলের নাম মোস্তাবা খামেনি। অনেকে মনে করেন ভবিষ্যতে তিনি উত্তরাসূরি হতে পারেন। তবে খামেনি কখনোই আনুষ্ঠানিকভাবে কাউকে উত্তরাসূরি ঘোষণা করেননি। ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে রয়েছে অনেক প্রশ্ন, অনেক রহস্য। কেউ বলেন ইরান আরও রক্ষণশীল হবে, কেউ বলেন উদারপন্থীরা একদিন ক্ষমতায় ফিরতে পারেন। আজকের দিনে দাঁড়িয়ে বলা যায়, আয়াতুল্লাহ আলী খামেনি শুধু একজন ব্যক্তি নন, বরং একটি রাজনৈতিক দর্শন, একটি আদর্শিক সংগ্রামের নাম। তিনি যেমন কঠোর, তেমনি দূরদৃষ্টি। তিনি যেমন বিতর্কিত, তেমনি প্রশংসিত। তার জীবনের প্রতিটি ধাপে রয়েছে ইতিহাস, রক্ত, ত্যাগ, প্রতিরোধ এবং এক ধর্মভিত্তিক রাষ্ট্রের নির্মাণ। তার জীবন থেকে শেখার আছে, যে আদর্শের উপর দাঁড়ানো যায় তাতে বিশ্বাস রাখতে হয় অটলভাবে। ভয় না পেয়ে, চাপকে উপেক্ষা করে একদিন সত্য প্রতিষ্ঠা করাই নেতার কাজ। তার জীবন তা প্রমাণ করে।